হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। এর আগের দিন আমরা জেনেছিলাম শিল্প বিপ্লব কাকে বলে এবং তার প্রভাব এবং তার কারণ। আজ আমরা এরপরে জানবো যে ঔপনিবেশিকতা এবং সাম্রাজ্যবাদিকতা কাকে বলে। তার আগে চলে জেনে নিই শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাবটা কি পড়েছিল আমাদের ইংল্যান্ডের ওপর। প্রথমেই জানি আমাদের ইতিবাচক প্রভাবটা কি ছিল। দেখো, ইতিবাচক প্রভাবে প্রথমেই হচ্ছে উৎপাদন বৃদ্ধি করেছিল। শিল্প বিপ্লবের ফলে যন্ত্রের ব্যবহার অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এবং তার ফলে অল্প সময়ের মধ্যে প্রচুর প্রচুর জিনিসপত্র উৎপাদন হচ্ছিল এবং তার পরিমাণ এবং গতিটাও বেড়ে গেছিল। তারপরে ব্যবসার সম্প্রসারণ, মানে ব্যবসাটা অত্যাধিক মাত্রায় বেড়ে গেছিল। তাই তো হবে, তাই না বলো? যদি আমি একজন হাতে কিছু একটা তৈরি করে সেটা তৈরি করতে যদি আমাদের অনেক দিন টাইম লাগে, 3 দিন বা 4 দিন টাইম লাগে, সেই সেম জিনিসটাই যখন আমরা মেশিনে করব তখন তো একদিনে 10টা 12টা করে জিনিস তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে? আমাদের ব্যবসাতেও ভ্যারাইটি আসবে, আমরা বিক্রিও প্রচুর জিনিস করতে পারবো। সেইভাবে ব্যবসারও সম্প্রসারণ ঘটেছিল। নতুন শিল্পের সৃষ্টি হয়। নতুন নতুন শিল্পের কারখানাতে তৈরি জিনিসের প্রচুর ভ্যারাইটি আসে। আমরা হস্তশিল্পে বা অন্য শিল্প দ্বারা যখন আমরা কাজ করতাম শিল্প বিপ্লব আসার আগ দিয়ে, তখন আমরা কি ন্যূনতম কিছু কিছু জিনিস তৈরি করে সেটা আমরা বিক্রি করতে পারতাম। কিন্তু শিল্প বিপ্লব আসার পরে প্রচুর পরিমাণে নতুন নতুন শিল্পের উদ্ভাবন হয়। যেমন কলকারখানা তৈরি হয়, খনি তৈরি হয়, নতুন রেলপথ তৈরি হয়, পরিবহন ব্যবস্থা বিকাশ হয়। সেজন্য বহু নতুন কর্মক্ষেত্র তৈরি হয়েছিল। প্রথম আমরা দেখেছিলাম যে রেল ইঞ্জিন তৈরি হলো, খনি তৈরি হলো, খনিতে কাজ করার জন্য তার প্রসেস তৈরি হলো, রেলপথ তৈরি হলো, তাই না? নতুন নতুন শিল্পর উদ্ভাবন ঘটেছিল। এটার এই শিল্প বিপ্লবের যে নেতিবাচক প্রভাবও কিন্তু ছিল। এগুলো ইতিবাচক প্রভাব হলেও কিছু তো নেগেটিভ জিনিস থাকবে। তার প্রথম নেতিবাচক প্রভাবটা হচ্ছে ছোট ছোট শিল্পের পতন ঘটেছিল। মানে ধরো আমাদের শিল্প বিপ্লব আসার পরে, মানে শিল্প আসার পরে অবশ্যই উন্নতি তো ঘটেইছে, কিন্তু ছোট ছোট যে হাতে গড়া শিল্পগুলো হয়েছিল সেইগুলোর কিন্তু পতন ঘটেছিল শিল্প বিপ্লব আসার পরে। কারণ তারা তো আমরা যে জিনিসটা হাতে গড়ে করতে টাইম লাগবে সেই জিনিসটা তো অনায়াসে মেশিনে তৈরি করে দেওয়া হচ্ছে। তাহলে যে ছোট ছোট বিপ্লব, মানে ছোট ছোট যে শিল্পগুলো, তারা তো সেই বড় বড় মেশিনের উপর দিয়ে যেতে পারছে না, তাদের সাথে মোকাবিলা করতে পারছে না, তাই না? দ্বিতীয় হচ্ছে বেকারত্ব। ছোট শিল্প ঘটার ফলে প্রচুর মানুষ কাজ হারায়। সেই মানুষের জায়গায় নিয়ে নিয়েছিল মেশিন এবং তার ফলে বেকারত্ব তৈরি হয়। সামাজিক প্রভাব কি পড়েছিল? প্রথমে একটা আমরা দেখলাম অর্থনৈতিকভাবে কিভাবে প্রভাব পড়েছিল শিল্প বিপ্লবে। এবার আমরা দেখব যে সামাজিকভাবে কিভাবে প্রভাব পড়েছিল। শ্রমিকদের অবস্থা খুব করুণ হয়ে গিয়েছিল। কারণ শিল্প বিপ্লব আসার পরে, আমাদের শিল্প আসার পরে যখন নতুন নতুন কারখানা তৈরি হলো, ছোট ছোট যে শিল্প তাদের পতন হলো এবং বেকারত্বের যে সৃষ্টি হলো, তার ফলে কি হলো, এবং তারা তো কাজ হারা, তাদেরকে তো সংসার চালাতে হবে। তারা কি করে সংসার চালাবে? তখন তারা কি করলো, তারা অল্প খরচায় অল্প পারিশ্রমিকে কারখানায় কাজ করতে আরম্ভ করলো। কারণ যতটুকুই আসে, একেবারে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার থেকে তো ভালো যে যতটুকু টাকা আসে ততটুকু দিয়েই সংসারটা চলবে। তখন তারা কি করলো, তারা কারখানার সাথে যোগাযোগ করা শুরু করলো এবং খুব কম মজুরিতে প্রচুর প্রচুর ঘন্টা কাজ করতো। দেখো, 12 থেকে 16 ঘন্টা তারা কাজ করতো শ্রমিকরা, খুব কম মজুরি পেত এবং অস্বাস্থ্যকর পরিবেশে তারা বাস করত। যে যখন গ্রাম থেকে শহরে আসছে কারখানার কাজে, হ্যাঁ, তখন সেই কারখানাটা, সেটা হতে পারে কোনো কেমিক্যাল ফ্যাক্টরি, হতে পারে কোনো কয়লা খনি, হতে পারে সেখানে কোনো রাসায়নিক জায়গায় কাজ করতে পারে। তো খুব অস্বাস্থ্যকর পরিবেশ ছিল কাজ করার জন্য, যার ফলে প্রচুর রোগেও কিন্তু শ্রমিকরা ভুগত। কিন্তু ওই যে একটুখানি টাকা রোজগার করার জন্য, সংসার চালানোর জন্য তারা এই কষ্টটা করত এবং বস্তিতেও বসবাস করতে তারা শুরু করেছিল। যখন তারা গ্রাম থেকে শহরে এলো,
কাজের জন্য কলকারখানাতে কাজ করতে, তাদের তো নির্দিষ্ট কোনো বাড়িঘর তো ছিল না। তখন তারা কারখানার আশেপাশে বস্তি তৈরি করলো এবং বস্তিতে তারা বসবাস করতে আরম্ভ করলো। তোমরা এখনও দেখে থাকবে যে আমাদের কলকাতার দিক সাইডের যে জায়গাগুলো আছে সেখানে প্রচুর মানুষ যারা গ্রাম থেকে উঠে গিয়ে যায় সেখানে কাজ করে, সেখানে প্রচুর পরিমাণে বস্তি তৈরি হয়ে আছে, তাই না? তারা কি করে, অল্প একটু টাকার আশা একটু বেশি কামাবে বলে এখান থেকে মানে গ্রাম জায়গা থেকে মানুষগুলো কলকাতায় যায় এবং সেখানে বস্তি তৈরি করে সেখানে বসবাস করে এবং সেমভাবে কলকারখানা বলো বা কোনো দোকানে বলো সেখানে কাজকর্ম করে। খুব অল্প পারিশ্রমিকই কিন্তু তারা সে কাজগুলো করতে থাকে, কিন্তু তাদের কাজের টাইমিংটা প্রচুর থাকে, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা এইরকম কিন্তু তারা কাজ করে থাকে। যেটা শিল্প বিপ্লবের টাইমেও যে রীতিটা শ্রমিকদের ওপর চলে এসেছিল, বর্তমান সময়েও কিন্তু সেম জিনিসটা এখনও হয়ে আসছে। তারপরে দেখো সেই টাইমে বেকারত্বর ফলে এমনই সামাজিক অবস্থা হয়ে গেছিল যে নারীদেরও এবং শিশুদেরও সেই কারখানাতে কাজ করতে আসতে হতো। সেই জন্য নারী এবং শিশু শ্রম শুরু হয়েছিল। এরপর আমরা আসি যে ঔপনিবেশিকতাটা কি। যখন কোনো শক্তিশালী দেশ কোনো দুর্বল দেশের ওপর অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে, যে তাকেই বলছে ঔপনিবেশিকতা। যেমন আমরা বলতে পারি আজ থেকে বহু বছর 300 400 500 বছর আগে আমি যদি ধরে নিই যে আমাদের ভারত যখন স্বাধীন হয়নি তখন আমরা জানি যে ইংরেজরা এসে 200 বছরেরও বেশি আমাদের ভারতকে নিজের শাসন করেছিল। তো তখন আমাদের ভারত কি ছিল, দুর্বল দেশ ছিল। ব্রিটিশরা কি ছিল, প্রচণ্ড শক্তিশালী দেশ ছিল। যখন ব্রিটিশরা এসে ভারতকে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে পুরোপুরি দখল করে নিয়েছিল, সেটাই হচ্ছে ঔপনিবেশিকতা। বোঝা গেল? তাহলে দেখো এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি, যেমন ভারত 200 বছরেরও বেশি কিন্তু ব্রিটিশ শাসনে ভুক্ত ছিল। তাহলে তখন ভারতের ওপর কে ঔপনিবেশিকতা অধিকার লব্ধ করেছিল? ব্রিটিশরা। ইন্দোনেশিয়াতে ডাচ শাসন চলছিল। ইন্দোনেশিয়াতে এসে ডাচেরা বহু বছর শাসন করে গেছিল এবং ভিয়েতনামে ফরাসিরা বহু বছর শাসন করে গেছিল। তাই ভিয়েতনাম এই মানে অল্প শক্তিশালী দুর্বল দেশের ওপর ফরাসি এত বড় একটা দেশে প্রচুর পরিমাণে শাসন করে গেছিলো এবং এটাকেই বলছে ঔপনিবেশিকতা। তো শিল্প বিপ্লব এর সাথে ঔপনিবেশিকতার সম্পর্কটি কি, যে আমরা কেন শিল্প বিপ্লব পড়তে পড়তে হঠাৎ করে ঔপনিবেশিকতাটা পড়তে লাগবে? তাহলে চলো দেখে নিই। শিল্প বিপ্লব ছিল ঔপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের মূল চালকা শক্তি। কি করে? যে শিল্প বিপ্লবের ফলে যখন শিল্প বিপ্লবটা ইউরোপে ঘটলো, ইংল্যান্ডে আমরা জানি যে শিল্প বিপ্লব প্রথম ইংল্যান্ডে ঘটেছিল। তো যখন ইউরোপের দেশগুলিতে আস্তে আস্তে শিল্প বিপ্লবটা ঘটতে আরম্ভ করলো, তখন কি হলো, প্রচুর পরিমাণে শিল্প উৎপাদন হতে লাগলো, প্রচুর পরিমাণে কাঁচামাল উৎপাদন হতে লাগলো, প্রচুর পরিমাণে জিনিসপত্র উৎপাদন হতে লাগলো। তো এই উৎপাদন বজায় রাখতে কাঁচামাল এবং নতুন বাজারের প্রয়োজন হয়েছিল, যা পূরণ করত উপনিবেশ, তো উপনিবেশের কাজ কি ছিল, যে কলকারখানাগুলোতে তুলো, পাট, কফি, চা যাই উৎপাদন হতো, খনিজ পদার্থ, সেগুলো কি করতো, ইউরোপীয় শক্তিগুলো তাদের উপনিবেশ থেকে এইসব কাঁচামাল অল্প দামে সংগ্রহ করত। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি তোমাদের, যে ধরো ভারত, ঠিক আছে, ভারত একটা দুর্বল, তখনকার দিনে দুর্বল একটা দেশ ছিল। তো ব্রিটিশরা কি করতো, ব্রিটিশদের ওখানটা করে ইউরোপের দেশে, ব্রিটিশদের দেশে ওখানে শিল্প বিপ্লব শুরু হলো। ওখানে তো প্রচুর কল কারখানায় মেশিনপত্র দিয়ে কাজ হচ্ছিল। এবার আমাদের ভারত, আমরা জানি, আমরা যদি একটু ভৌগোলিক অবস্থানটা দেখি, যে আমাদের ভারতে এমন কোনো জিনিস নেই যেখানে উৎপাদন হয়। তো এবার ধরো যে ইউরোপে বা ইংল্যান্ডে যদি
জামা কাপড় তৈরি হবে, ব্র্যান্ডেড জামা কাপড় তৈরি হবে বা জামা কাপড় তৈরি হবে মেশিনের দ্বারা। তো সেখান থেকে সুতো বা তুলো কোথা থেকে যাবে? ভারত থেকে নিয়ে যেতে হবে, তাই তো। তো ওরা ঔপনিবেশিকতার ফলে যে ব্রিটিশ শাসন ভারতের ওপর দখল করলো, ঔপনিবেশিকতার সৃষ্টি করলো, ঠিক আছে। এবার যখন ওদের নিজের দেশে দরকার হচ্ছে তখন তারা কি করছে, সে ঔপনিবেশিকতাটাকে অ্যাপ্লাই করে তারা এখান থেকে অল্প দামে জিনিস নিয়ে গিয়ে তাদের নিজেদের দেশে সাপ্লাই করে দিচ্ছে, এবং আমরা তারা সেখান থেকে জিনিস তৈরি করছে এবং সেই জিনিসটাই আমাদের দেশে নিয়ে আসছে এবং আমাদেরকে বেশি দামে বিক্রি করছে। এটাই ছিল তাদের পলিসি অফ মার্কেটিং। তারপরে দেখো, বেশি কাঁচামাল ও বাজার দখলের জন্য ইউরোপীয় শক্তিগুলি উপনিবেশ দখলের প্রতিযোগিতা শুরু হয়, পরবর্তীতে যে সাম্রাজ্যবাদের বিকাশ ঘটায়। তো বেশি বেশি কাঁচামাল এবং বাজার দখলের জন্য উপনিবেশ, মানে যেটা বললাম যে ভারত প্রচুর পরিমাণে কাঁচামাল তৈরি করতে সক্ষম, প্রচুর পরিমাণে কাঁচামাল আমাদের এখানে তৈরি হয়। এবার যখন যে দেশ আমাদেরকে শাসন করছিল তখন এবার তার আশেপাশের দেশও তো দেখছে যে বাবা ভারত থেকে এত জিনিসপত্র ওরা কম দামে ওখানে নিয়ে যাচ্ছে, তাহলে আমরাও কি করি, আমরাও ভারতের ওপর হামলা করে আমরাও ওখানে দখল করার চেষ্টা করি এবং আমরা ঔপনিবেশিকতার সুযোগটা নিই, এবং এটাতে প্রতিযোগিতা শুরু হয় যে এও যুদ্ধ আসছে, ওদিক থেকে আরেকটা দেশ আসছে যুদ্ধ করতে ওদিক থেকে, যে কে ভারতকে দখলে নেবে এবং ভারতের ফায়দাটা তারা তুলবে। এবং এই প্রতিযোগিতা শুরু হওয়ার ফলে যেটা শুরু হয় সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ। তারপরে দেখো, শিল্প বিপ্লবে উৎপাদিত পরিমাণ পণ্য বিক্রির জন্য নতুন বাজারের দরকার হয়। উপনিবেশগুলি ইউরোপীয় পণ্যের প্রধান বাজারের ওপর পরিণত হয় এবং বেশি কাঁচামাল ও বাজার দখলের জন্য ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে উপনিবেশ দলের প্রতিযোগিতা শুরু হয়, যা পরবর্তীতে সাম্রাজ্যবাদের বিকাশ ঘটায়। যেটা বললাম সেম, যে ওই একটা দেশকে কেন্দ্র করে যেখানে প্রচুর পরিমাণে জিনিস তৈরি কাঁচামাল উৎপন্ন হচ্ছে তাদের ওপরই প্রথমে টার্গেটটা যাবে, যে আশেপাশের দেশ যে আমারও চাই ওই দেশটাকে, ওরা যদি কম টাকায় কম অল্প পয়সায় আমি যদি ওখান থেকে জিনিস নিয়ে আমার দেশে সাপ্লাই করতে পারি এবং সেখান থেকে যদি আমি বেশি মুনাফা জনিত জিনিস দ্রব্য উৎপন্ন করে আমি সেই দেশটাকে বা আদার্স অন্যান্য দেশকেও যখন আমি বিক্রি করছি তাহলে আমার তো দ্বিগুণ ফায়দা হচ্ছে, তাই না। তো এই জন্য প্রতিযোগিতা শুরু হয়েছিল এবং শুরু হলো সাম্রাজ্যবাদ। এবার আসা জেনে নিই যে সাম্রাজ্যবাদটা কি। আমরা তো ঔপনিবেশিকতাটা দেখলাম, এবার দেখি সাম্রাজ্যবাদটা কি। কি বলছে সংজ্ঞাতে, যে অন্য দেশের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তার করাকেই বলছে সাম্রাজ্যবাদ। আমরা ঔপনিবেশিকতাটা দেখলাম যে যখন একটি দুর্বল দেশের ওপর রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দখল করছে, ওখানে কিন্তু দখল করছে, যখন দখল করলো একটা দেশ তৈরি হলো ঔপনিবেশিকতা, এবং যখন ঔপনিবেশিকতা চলতে আরম্ভ করলো তখন তো আরও আলাদা দেশগুলো সে একটা দেশের ওপর ফোকাস করলো এবং যে দ্বন্দ্বটা শুরু হলো, যে প্রতিযোগিতাটা শুরু হওয়ার পরে কি হলো, শুরু হওয়ার ফলে তারা দেখলো যে আমরা এটাকে শুধুমাত্র দখল করব না, তার ওপর সাম্রাজ্য বিস্তার করব। যে রাজা প্রজাদের মহারাজাদের সাম্রাজ্য হতো, যে এই আমি এটাকে যুদ্ধতে জিতেছি মানে এই দেশ আমার, এই রাজ্য আমার, আমি ওখানে রাজা, আমি সেখানে রাজত্ব করব, ওটাই আমার সাম্রাজ্য, তাই না। তো এটাও ওই দেশগুলো সেটাই ভাবতে লাগলো যে আমি যদি ভারতের ওপর দখল করি, শুধু দখল করলেই হবে না, সেটাকে আমাকে আমার সাম্রাজ্যের ওপর আধিপত্য আনতে হবে, আমাকে সেখানকার রাজা হিসেবে দাঁড় করাতে হবে। একবার যখন আমি দখলে নিয়ে নিব, আমি যখন একবার ওখানটা করে স্থায়ীভাবে টিকে যাব, তাহলে তো অন্য দেশ আমাকে আবার হরাতে পারবে না, তার জন্য আমার সাথে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, এইভাবে সাম্রাজ্যবাদে তৈরি হয় এবং এই নীতিটাকে সাম্রাজ্যবাদী বলে। তো এর লক্ষ্য কী ছিল, সাম্রাজ্যবাদের লক্ষ্য কী ছিল, যে প্রথমে সম্পদ দখল করা, সেই দেশের সম্পদটাকে প্রথমে দখল করা,
তারপর সেই দেশের বাজারকে নিয়ন্ত্রণ করা কিভাবে, প্রথমে তাদের লোভ দেখানো হলো, সেই লোভ দেখানোর ফলে তাদেরকে বলা হলো তোমরা আমাকে কাঁচামাল দাও, আমি এখান থেকে নিয়ে এসে তোমাদেরকে দেব, জিনিস তৈরি করে এনে কারখানার মাধ্যমে, যেটা তোমরা হাতে তৈরি করে হয়তো তোমরা হাতে ধরো 10টা জামা তৈরি করছো, দিয়ে তোমরা 10 দিন ধরে সেটা বিক্রি করছো, তোমরা আমাকে কাঁচামালটা দাও, আমি তোমাকে 100 পিস জামা এনে তোমাদেরকে দেব, এই দামটা তুমি আমাকে দেবা, দিয়ে তুমি এই দামে তোমাদের দেশে বিক্রি করবা, তাহলে তোমারও ফায়দা আমারও ফায়দা, এইভাবে করে বাজারটাকে নিয়ন্ত্রণ করলো। এবং লাস্ট হচ্ছে রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করলো। এরপর আমরা আসি যে এতক্ষণ তো আমরা ইংল্যান্ড, ইউরোপের শিল্প বিপ্লব কীভাবে বিস্তার হয়েছে, কীভাবে শোষণ হয়েছে, কীভাবে তার প্রভাব পড়েছে, আমরা এটা জানলাম। এবার আসি, চলো দেখি যে ভারতে শিল্প বিপ্লব হওয়ার পরে কী রকম প্রভাবটা পড়েছে। ব্রিটিশ কারখানা তৈরি সস্তা পণ্য আসায় দেশীয় কুটির শিল্প এবং হস্তশিল্পের ক্ষতি হয়। ভারত ইউরোপীয় শিল্পের জন্য কাঁচামাল যেমন তুলো, পাট, নীল ইত্যাদি সরবরাহকারী দেশ হিসেবে পরিণত হয়। আমরা জানি যে ভারতে খুব জোর করে ব্রিটিশরা, ইংরেজরা নীল চাষ করাতো, তাই না? তো ইউরোপে তারা কি করতো, এই জিনিসগুলো নিয়ে গিয়ে ওখানে বিক্রি করত। ব্রিটিশ পণ্যের বাজার হিসেবে ভারত অতিরিক্ত গুরুত্ব বৃদ্ধি পায়, কারণ ভারত থেকেই তো ব্রিটিশরা জিনিসপত্র নিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে বিক্রি করছে, তাই ব্রিটিশদের ওই দেশে মেন বাজারই কিন্তু ভারত। অর্থনৈতিক শোষণ বৃদ্ধি পায় এবং ভারতের সম্পদ ব্রিটেনে স্থানান্তরিত করা হয়। এখানকার যা সম্পদ আছে সেগুলো সব ব্রিটেনে ট্রান্সফার করা হয় এবং সেখানকার বাজার সমৃদ্ধ করা হয়। 19 শতকের শেষ ভাগে কিছু আধুনিক শিল্প যেমন তুলো এবং পাট শিল্প গড়ে ওঠে এখানে। তাহলে তোমরা কি বলো যে এআই কি সত্যিই নতুন শিল্প বিপ্লবে চলে এসছে নাকি না? আমরা এতদিন দেখলাম যে প্রথমে আমরা হস্তশিল্পের জায়গায় বা কুটির শিল্পের জায়গা নিল শিল্প বিপ্লব, কলকারখানা, মেশিন, কিন্তু আজকে মানুষের এই কারখানা, মেশিনের জায়গা এবং বুদ্ধির জায়গাতেও কে জায়গা নিয়ে নিয়েছে? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে প্রথম বিপ্লব যদি স্টিম ইঞ্জিন হয়ে থাকে, তাহলে চতুর্থ বিপ্লব কি সত্যি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স হতে পারে? বর্তমানে প্রযুক্তিগত পরিবর্তনকে গবেষকরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলেও কিন্তু উল্লেখ করেছেন। তাহলে তোমাদের বক্তব্য আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আজকে আমাদের চতুর্থ বিপ্লব কি সত্যিই আমরা এআইকে বলতে পারি? এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা পাথওয়েজ একাডেমিকে ফলো করো, ইউটিউবে আমাদের চ্যানেল পাথওয়েজ একাডেমিকে সাবস্ক্রাইব করো এবং এই রকম ক্লাস পেতে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।